চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহার কাছে। শুরুতে যেটা জানতে চাচ্ছিলাম যে এবার বিশ্বরঙে ঈদ আয়োজনটা আসলে কি? এর মধ্যে সবাই জানে যে রঙের 22 বছর পার করেছি এবং গত পহেলা এপ্রিল থেকে আমরা আমাদের লোগোটা বদলেছি, যেটা এখন বিশ্বরং নামে সবার কাছে পরিচিত হবে। পহেলা বৈশাখ থেকেই যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছি এই লোগোটার ব্যাপারে এবং যেহেতু ঈদ বিশ্বরঙের জন্য প্রথম ঈদ আমি বলবো, 22 বছর হলেও বিশ্বরঙের প্রথম ঈদ এটা, এবং সেই জন্য আয়োজনটা আমরা সেভাবে করেছি। সবসময় আমরা যেটা করে থাকি দেশীয় পোশাকের জন্য আমরা কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। ম্যাটেরিয়াল হিসাবে বা ডিজাইন হিসেবে, মোটিভ হিসেবে, কালার হিসেবে সমস্ত চেতনা জুড়ে আসলে আমরা দেশকে মাথায় রাখি অলওয়েজ। তার পাশাপাশি যেটা খেয়াল রাখি যে আধুনিক কি বিষয়গুলো, ট্রেন্ডি কোন লুকগুলো আছে সেটার সাথে ঐতিহ্যের মেলবন্ধন করে আসলে ডিজাইনগুলো করা হয়। এবং সবাই জানে যে আমাদের ছোট্ট থেকে একদম শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত আমাদের 3টা ব্র্যান্ড আছে, যেটা হচ্ছে বিশ্বরং, তো যেটা সে সবার জন্য, আর ফেস রং যেটা একটু ওয়েস্টার্ন কাপড় যারা পছন্দ করেন তাদের জন্য, আর বয়স্কদের জন্য শ্রদ্ধা নামে একটা আমাদের ব্র্যান্ড আছে। এই 3টি ব্র্যান্ড মিলে আমরা ঈদ আয়োজন করেছি সকল বয়সের জন্য। আর যেহেতু বর্ষাকাল, গরম থাকবে, সেজন্য ঈদের এমন কোনো পোশাক করা হয়নি যাতে করে মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করেন যে ঈদ মানেই হচ্ছে অনেক মানে জবরজং ঝাঁকানাকা একদম এক্সক্লুসিভ, মানে কিন্তু এক একজনের কাছে মিনিংটা এক এক রকম। আমি মনে করি যে আসলে আরামটা সবার আগে, সকালবেলা নামাজ পড়া থেকে শুরু করে সারাদিন ব্যাপী থাকা বন্ধু বান্ধবের সাথে, ঘরের সবার সাথে, এবং তারপর রাতে পার্টিতে যাওয়া, সেক্ষেত্রে সব কাপড়ের মধ্যে মাথায় রাখতে হচ্ছে যেন আরাম লাগে, অস্থির যেন না লাগে, সেই জিনিসটা মাথায় রেখেছি। আর কালারের দিক থেকে ব্রাইট কালার যথাযথই থাকে আমার কাজের বৈশিষ্ট্য। আর নীল রংটা যেহেতু বর্ষাকাল, নীল বা ধূসর নীল বা একটু সবুজাভ নীল, এই রংগুলিকে প্রাধান্য বেশি দিয়েছি। আপনার সাথে আমরা আরো আড্ডা দিব, কিন্তু তার আগে আমরা একটু দেখে নেই যে বিশ্বরঙের ঈদ আয়োজন কি থাকছে। জি অবশ্যই। এই যে এতগুলো আয়োজন আপনারা করেছেন, তো এটা পূর্ব প্রস্তুতি আসলে কেমন ছিল? আমি আগে একটু বলি, দর্শক অনেক কনফিউজ হবে। এইটুকু আসলে আয়োজন, এটা একটা আয়োজনের জাস্ট একটা আইডিয়া দেয়া, কারণ প্রচুর এফোর্ট দেওয়া, সবকিছু ফটোশুট করা সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের মতো করে ডিজাইন কালেকশনটা দিতে। আর পহেলা বৈশাখটা ঈদের যেহেতু সময় খুবই কম, এবং সবসময় খেয়ালও রাখতে হয়েছে যেন বৈশাখের চাইতে ঈদটা যেন একটু আলাদা হয় ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, পণ্যের গুণগত মানের কথা যেটা আপনি বলছিলেন মাত্রই, তো দেশে তো আরো অনেক ফ্যাশন হাউস আছে, তো সেই ক্ষেত্রে আসলে বিশ্বরং কেন অন্যান্য ফ্যাশন হাউস থেকে একটু আলাদা? এখন যদি অনেক হাউস হয়েও থাকে, তার প্রধান পথচারী কিন্তু আমরা পথ প্রদর্শক, এবং আমরা কয়েকটা হাউস মিলে কিন্তু আসলে গত 22 বছর, তার আগে হয়তো আমাদের সিনিয়র আর দু একজন ছিলেন, তারা কাজ করেছেন। এখন কিন্তু একটা ফিল্ড তৈরি হয়েছে যেখানে আসলে এখন বিভিন্ন সেক্টর থেকে, হয়তো কেউ বিবিএ এমবিএ করে, বা কেউ ফাইন্যান্স থেকে, কেউ আর্কিটেক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে পাশ করে হতে ফ্যাশন ডিজাইনার হচ্ছে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এখন যারা কাজ করছে তাদের মধ্য থেকে আমাদের একটা পার্থক্য তো অবশ্যই আছে, কারণ দেশীয় ঘরানা কাজ করার সংখ্যা খুবই কম। দেশীয় ঐতিহ্য, দেশীয় রং, দেশীয় ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার ফ্যাশন হাউসের অভাব নেই কিন্তু আমাদের দেশে, কিন্তু একদম দেশাত্মবোধ থেকে, ওই ফিলিংস থেকে কাজ করার লোকের সংখ্যা খুবই কম। কারণ আমরা আধুনিকতা মানেই বুঝি আমাকে বিদেশির মতো দেখতে হবে, আমাদের হেয়ার কালার করতে হবে, আমাদেরকে ওয়েস্টার্ন লুক দিতে হবে। বেশ কিছু হাউস আছে বা বেশ মানুষ আছে, আসলে এটা অনেক বড় ক্রেতা গোষ্ঠীও আছে, যার জন্যই হয়তো তারা এদিকে ঝুঁকে পড়ছে, কারণ তাদের ধারণা হচ্ছে সবাই চিন্তা করে বিজনেস, কিন্তু দায়িত্ববোধ থেকে আসলে খুব কম মানুষই কাজ করছে, এবং খুব কম মানুষ আছে যারা ক্রিয়েট করছে। ম্যাক্সিমাম মানুষ কপি করছে, ইম্পোর্ট করছে, এনে বলছে যে এগুলো আমার ডিজাইন। সেইভাবে হয়তো এই আধুনিক সোসাইটিতে হয়তো তারা অনেক স্বনামধন্য, কিন্তু
যারা আমরা এই সেক্টরে কাজ করি তারা আসলে বুঝি মোটামুটি যে কে কোন জায়গা থেকে কাজ করছে। এটা তো একটা ডিজাইন সেক্টর বা ফ্যাশন হাউসের সেক্টর। এই সময়টা আসলে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয় যে বিদেশি কাপড় ঈদের আসলেই অনেক প্রভাব ফেলে। এটা আমারও প্রশ্ন হ্যাঁ, ছিল তো আসলে। সেটা হচ্ছে কি আমি বলি যে এইখানেও মানুষ অনেক অন্ধকারে আছে আমাদের দেশের মানুষ, কারণ আমাদের দেশে প্রচুর ভালো ভালো কাপড় হচ্ছে এবং যেই কাপড়গুলোকে বিদেশি লেবেল লাগিয়ে বিক্রি করা হয়, কারণ কিছু কিছু মার্কেটের বা কিছু কিছু মলে বা কিছু কিছু জায়গা আছে যেটা ওরা মনে করে যে দেশি ব্র্যান্ডের লেবেল লাগালে সেটার দামটা কম আসবে, বরং বিদেশি লেবেলগুলো কপি করে যদি লাগানো হয় তাহলে মানুষ বিদেশি মনে করে এবং 300 টাকার কাপড়টা 1500 টাকায় কিনছে। এরকম মেন্টালিটি মানুষের মধ্যে আছে। হকার্স মার্কেট যান ইন্ডিয়ান শাড়ি বলে বিক্রি করছে, আসলে সিরাজগঞ্জের শাড়ি। তো এই মেন্টালিটির জন্য আমরা আসলে অলওয়েজ পিছিয়ে পড়ছি এবং আমরা আমাদের নিজস্বতাকে হারাচ্ছি। আমাদের কাপড়কে আমরা বিদেশি বলে কিনছি। তো মনিটরিং এর বিষয়টা আসলে কে দেখবে? আমরা যারা কাজ করছি আমাদের ফিলিংস থেকে কাজ করি। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ফাইন আর্টস, আমি পেইন্টার। আচ্ছা, আমি যে কাজটা করছি আমাকে কেউ বলেনি তুমি এটা কাজটা করো, আমি আসলে আমার বোধ থেকে কাজটা করেছি। আর এই দেশের মানুষ আসলে আমাকে ফ্যাশন ডিজাইনার উপাধি দিয়েছে, আমি আসলে ফ্যাশন ডিজাইনার নই, আমি একজন উদ্যোক্তা। এবং আমি মনে করি যে আমি আমার যতটুকু কাজ করি আমার সেই পেইন্টারের জায়গা থেকে কাজটা করি, এবং তার পাশে আমি একজন মানুষ, আমি একজন বাঙালি, সেইটার মিলে একটা ব্লেন্ড করে কিন্তু আমার কাজের রিফ্লেকশনটা বের হয়। এবং অলওয়েজ মানুষ আমার কাজের মধ্য দিয়ে হয়তো ওই ডিজাইনটা আমার না, হয়তো আমারটা কপি করে কি হয়তো করছে কিন্তু বলছে এটা বিপ্লব সাহার ডিজাইন বা এটা তো বিশ্বরঙের ডিজাইন, কিন্তু এইটা হচ্ছে সার্থকতা। এখন সব কিছু তো আসলে আমার পক্ষে বা আমার মতো কয়েকজনের পক্ষে সম্ভব না। এই ক্ষেত্রে কাজ করতে হবে সরকারের, তার অনেক ভূমিকা আছে এখানে কাজ করার, কারণ তিনি নিজেও হয়তো জানেন না এই সেক্টরে কত কত মানুষ ইনভলভ এটার পেছনে। এবং দেশের মানুষ যদি দেশের কাপড় পরে এত কোটি কোটি মানুষ, তাহলে দেশ এমনিই অনেক স্বনির্ভর হয়। আর তার পাশাপাশি এগিয়ে আসতে হবে যাদের হাতে প্রচুর টাকা আছে, যারা হয়তো অনেক ইন্ডাস্ট্রি করতে পারেন, কারণ আমাদের পোশাকের ম্যাক্সিমাম র মেটেরিয়াল বাইরে থেকে আসে, সেটা আসলে অনেক খাত হয়ে আসার কারণে অনেক দাম হয়ে যায়। সেই জন্য অনেক ক্ষেত্রে আমাদের শুনতে হয় যে প্রোডাক্টের দাম বেশি। তো সেই জন্য এই জায়গাগুলো আমার মনে হয় একটা সময় আসবে যখন, আর এখন তো একটা সময় যখন আমরা ছোটবেলায় শুনতাম যে বড় হয়ে কি হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এখন কিন্তু ফ্যাশন ডিজাইনিং বা বিভিন্ন ক্রিয়েটিভ লাইনে ছেলেমেয়েরা কাজ করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা ঊর্ধ্বতন পর্যায়ে বসে আছেন তাদের এই দিকটা নজর দিলে, এই জায়গাগুলো আমরা তো এতটুকু নিয়ে আসছি 22 বছরে বা 30 বছরে, কিন্তু এই জায়গাগুলোকে আরো অনেক দূর নিয়ে যাওয়া যায় যদি ওনাদের একটু দৃষ্টি পড়ে দিক। আপনি তো আসলে বিশ্বরং নিয়ে যাত্রা শুরু করেছেন, আপনার নতুন যাত্রা শুরু করেছেন, তো সেই ক্ষেত্রে আসলে বিশ্বের বাজারে আমাদের ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে কি উদ্যোগ নিচ্ছেন বা ভবিষ্যতে পরিকল্পনা কি? আমি আসলে অনেক বড় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। আমার কাছে মনে হচ্ছে আজকে ইন্টারভিউটা দিতে হবে, এখান থেকে বেরিয়ে ওই জায়গায় যেতে হবে, তারপর ওই কাজটা করতে পরশুদিন আমি এইটুক করে আসলে কাজগুলি করি। এবং আমার মনে হয় যে কোনো মানুষের ভবিষ্যৎ কিন্তু বর্তমানই গড়ে দেয়। আপনি আজকে কাজটা যেই কাজটা সিনসিয়ারলি করবেন, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমি একদম জীবন্ত প্রমাণ, কারণ আমার এই সোফা ইন্টারভিউ দেওয়ার জন্য আমি রঙের জন্ম দিইনি, আমি কাজ করেছিলাম ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, এবং এই দেশের মানুষের তাদের রুচি তাদের পছন্দের জায়গাটা আমি ধরতে পেরেছি, সেই জন্য হয়তো আমি এই জায়গাটা আসতে পেরেছি। তো সেইভাবেই আমার ভবিষ্যতে চিন্তাটা ওইভাবেই, কারণ রঙের জন্ম হয়েছিল সান্ত্বনা মার্কেট, ছোট্ট একটা আউটলেট 100 স্কোয়ার ফিট, সেখান থেকে গত 22 বছরে এখন দেশের বাইরে প্রচুর অগণিত মানুষ আছে যারা আসলে আমার একটা পোশাকের জন্য অনেক আগ্রহ দেখায়, সেটাই বলবো অনেক প্রাপ্তি। এবং এইভাবে আসলে রং বিশ্বরং হয়েছে, যে কারণ সান্ত্বনা মার্কেট ওই ছোট্ট গলির ভিতরে রং নেই এখন আর। দাদা, এই পর্যায়ে এসে একটু জানতে চাই যে এই পোশাক শিল্পটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য কি কি করণীয় আছে? এই দেশের মানুষের চেতনা বলেন, বোধ বলেন, শক্তিটা বলেন ফিরে আসা উচিত, যে আমরা বাঙালি এবং আমাদের নিজস্ব কিছু আছে, তাদের অতীতকে তাদের পূর্বপুরুষকে মনে রাখা উচিত। এখন যেটা বলছি সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের মানুষের মেন্টালিটি, যেটা একটু আগে অনেকবারই ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করেছি, এই দেশের মানুষ বিদেশ প্রীতিটা একটু বেশি, বিদেশের মতো তাকে দেখতে মনে হতে হবে। সে দেশি মানুষ স্কিন কালার থেকে সবশেষে বদলে ফেলতেছে, তার পরবর্তী প্রজন্ম তার বাচ্চাকে মা না শিখিয়ে মম শিখাচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, এবং ইংলিশ মিডিয়ামে পড়ানো কোনো অপরাধ না, কিন্তু আমি বলবো যে মূলত মানুষের শিক্ষাটা কিন্তু তার ঘর থেকে আসে, তারপর সমাজ থেকে আসে, দেশ থেকে আসে। আমি বলবো যে এই মেন্টালিটি যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ আসলে আপনি মিলে কিন্তু এই দেশে চেঞ্জ আনতে পারবো না। দেশের প্রতি ভালোবাসা জাগতে হবে, দেশকে ভালোবাসতে হবে। বর্তমানে যে অবস্থা চলছে আমার মনে হচ্ছে সবাই যার যার চিন্তাই করছে, আমি ভালো আছি কিনা,
আমরা ভালো আছি কিনা এটা চিন্তা করার মানুষ খুবই কম। আমার চিন্তা আমি বেশি করছি। মিলেমিশে একটা সুন্দর জিনিস সৃষ্টি হতে পারে। আমি ডিজাইন করছি, আপনি নিচ্ছেন। এখন অনেকে বলবে যে হ্যাঁ পাকিস্তানি কাপড় এমন সুন্দর, ইন্ডিয়ান কাপড় এত সুন্দর, আমাদের ডিজাইনাররা পারে না। আমাদের ডিজাইনাররা কেন পারে না, সেই প্রশ্নের উত্তর আপনাকে উত্তর জানতে খুঁজে হবে। বের করতে হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, অলওয়েজ আমাদেরকে মিডিয়াতে গ্ল্যামার দেখানো হয়। আপনি মনে করেন যতগুলো লাইফস্টাইল পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, সবগুলি দেখবেন মডেল কি পরলো, বর্ষার সাজ কি হবে, ফুলটা নীল না লাল, এগুলি নিয়ে মাথা কামায়। কিন্তু এই ফ্যাশন ইন্ডাস্ট্রির কি প্রবলেম আছে সেটা নিয়ে কখনোই লিখে না। আমরা বহুবার বলেছি, তাদের পেপার কাটতে যাচ্ছে কিনা তাদের মাথায় হচ্ছে ওইটা, ওই সুন্দর মডেলটার ছবি ফ্রন্ট পেজে আসলো কিনা সেটা নিয়ে মেন্টালি চিন্তা থাকে। ডিজাইনারদের নিয়ে ইন্টারভিউ বছরে মনে হয় 2-1টা হয় কিনা সন্দেহ আছে। অলওয়েজ দেখা যাবে তারকা কিনা সে, আচ্ছা। সেলিব্রিটি মডেলটা কে, তাদের নিয়ে তাদের মাথা ব্যথা। আসলে কত হচ্ছে একটা ইন্ডাস্ট্রি কিন্তু এভাবে দাঁড়ায় না। না। এই ইন্ডাস্ট্রি যতটুকু দাঁড়িয়েছে সেই পেছনে বলবো মিডিয়ার অনেক অবদান। কারণ আমি যখন নারায়ণগঞ্জে শোরুম করি তখন কিন্তু মিডিয়া কি বুঝতাম না, তখন আসলে এত চ্যানেল পত্রিকা ছিল না ওই সময়। এক্ষেত্রে অনেকগুলো ডেইলি পত্রিকা আছে যারা অলওয়েজ আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। কিন্তু এখন হচ্ছে কি, ওনাদেরকে একটু চেঞ্জ হতে হবে। আমরা যেমন এখন অনেক কিছু চিন্তা করছি, হয়তো হাসতে হাসতে খেলতে খেলতে আমার হাউসের জন্ম হয়েছিল, কিন্তু এখন তো আর হাসির জিনিস না। না। কারণ এটার সাথে এখন হাজারো মানুষের কর্মসংস্থান, জি, অবশ্যই। তাদের সংসার, তাদের সন্তান, তাদের অনেকগুলো জীবন পরিবার জীবিকা, যুক্ত আছে। হ্যাঁ যুক্ত আছে। তো সেই জন্য হচ্ছে তাদেরকেও তাদের চিন্তা ভাবনাকে একটু চেঞ্জ করতে হবে, যে যেই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করেন যে আর কি কি চেঞ্জ করলে ঠিক হবে, আসলে আমার হাতে আর কিছুই নেই ঠিক মতো। আমরা সবাই আমি যার আমার যার জায়গা জায়গা থেকে করছি। মূল প্রবলেম হচ্ছে এখানে অর্থনৈতিক অবস্থা, ডেইলি এই যে এখন একটা প্রবলেম তৈরি হলো যে ভ্যাট 5% ছিল, সেখান থেকে 15% বাড়িয়েছে। জি। কে কিনবে কাপড় এত দাম দিয়ে? আমরা তো তাঁতের শাড়িতে 15-20% প্রাইজই বসাই, সেইখানে যে 15% ভ্যাট দেয়, তাহলে এই কাপড় কার কিনতে ইচ্ছা করবে? কারোই কিনতে ইচ্ছা করবে না। এখানে আসলে সরকারকে উৎসাহিত করা উচিত আমাদেরকে, এই জি। দেশি কাপড় যারা পরছে, ব্যবহার করছে, এই সেক্টর যারা কাজ করছে, দুই পক্ষকেই সাপোর্ট দেওয়া উচিত যে আমার দেশে কাপড় জন্য আমার। বরং উল্টা হচ্ছে, বিদেশি কাপড় হড় করে ঢুকছে, কোনো ট্যাক্স নাই, কিছু নাই, মানে নানান অবস্থা। এটা আসলে আমার পক্ষে সম্ভব না। আর যারা সবসময় বলে থাকেন যে বিদেশি কাপড় সুন্দর, আমরা কেন পারি না, তাদেরকে আমি বলবো যে আমরা এতটুকু করেছি, বাকিটা আপনারা করুন। জি, অনেক চমৎকার কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে। আসলে অনেক গল্প করার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে যারা বিশ্বরঙকে ভালোবাসে এবং যারা বিশ্বরঙের ক্রেতা, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আপনারা ছাড়া আসলে আমরা কিছু না। আমি হয়তো টিকে থাকবো, কিন্তু অনেক ছোট ছোট উদ্যোক্তা আছেন যারা কাজ করতে চায়, তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। আমাকে যেভাবে 20-22 বছর আগে দিয়েছিল, আমি মনে করি এখনও সাপোর্ট দিতে হবে, তাহলে অন্যান্য উদ্যোক্তারা এই দেশে কাজ করতে পারবে। আর শেষ বলতে চাই যে পহেলা বৈশাখ আমাদের অনেক বড় একটা উৎসব। পহেলা বৈশাখ যদি আমাদের দেশে কাপড় দিয়ে পালন করতে পারি, আমরা ঈদও আমাদের দেশে কাপড় দিয়ে পালন করতে পারবো আমার মনে হয়। কারণ ঈদ কিন্তু বিদেশি উৎসব না, আমারই উৎসব। আরেকটা জিনিস হচ্ছে বলে দিক, বিশ্বরঙের অনেকগুলো আউটলেট আছে। রং নামে আমার কোনো আউটলেট নেই, শুধু রং নামে। আর হচ্ছে দেশি দশ এবং সীমান্ত স্কয়ারে আমার কোনো শোরুম নেই। অনেক ধন্যবাদ আজকে সকালে আমাদের মাঝে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।